হ্যালো স্টুডেন্টস, সবাইকে আরও একবার ওয়েলকাম রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে। আরও একবার সবাইকে আরেকটি ফিজিক্সের সেশনে আমি ওয়েলকাম জানাচ্ছি তোমাদের এসি স্যার। তো ডব্লিউবিসিএস পিওয়াইকিউ কিছু ভালো ভালো কোয়েশ্চেন্স আমরা আজকে প্র্যাকটিস করব। অলরেডি তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। তো যেমন আমাদের এই চ্যানেলে রেগুলার ক্লাস হয়, সেরকমই আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। ডব্লিউবিসিএস অলরেডি দেখো প্রিলিমস বা মেন্সের ডেট তো দিয়ে দিয়েছে, তো যাতে করে এই সমস্ত কোয়েশ্চেন্সগুলো আগামী দিনে তোমরা এক্সামে সলভ করতে পারো বা কমন পাও, তার জন্য এই ক্লাসগুলো আমরা প্রোভাইড করছি। তোমরা অবশ্যই কিন্তু এই ক্লাসগুলো দেখতে থাকো। তার জন্য রাইস স্মার্ট বাংলা এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং ক্লাসগুলো ভালো লাগলে লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। আজকে ডব্লিউবিসিএস পিওয়াইকিউ ফিজিক্সের কিছু ভালো ভালো কোয়েশ্চেন আমি করাচ্ছি। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। দেখি আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি দেওয়া আছে। কিলোহার্টজ ইজ আ ইউনিট হুইচ মেজার্স। কিলোহার্টজ এই যে এককটা আছে, কিলোহার্টজ এই এককটা দিয়ে আমরা কি মেজার করতে পারি? কিলোহার্টজ এই এককটা দিয়ে আমরা কি মেজার করতে পারি, এইটা হচ্ছে আজকের কোয়েশ্চেন। অপশন কি দিয়েছে দেখো তো। পাওয়ার ইউজড বাই আ কারেন্ট অফ 1 অ্যাম্পিয়ার, ইলেকট্রোম্যাগনেটিক রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সিজ, ভোল্টেজ নাকি রেজিস্ট্যান্স। চারটে অপশন দেওয়া আছে। কিলোহার্টজ এই যে হার্টজ, HERTZ, হার্টজ এই যে ইউনিটটা, তারই একটা বড় ইউনিট হচ্ছে মেগাহার্টজ, কিলোহার্টজ। ঠিক আছে, তো সেই কিলোহার্টজ এককটা নিচের কোন পারপাসে ইউজ হয়? অপশন দিচ্ছি, আরেকবার পড়ছি। পাওয়ার ইউজড বাই কারেন্ট অফ 1 অ্যাম্পিয়ার, ইলেকট্রোম্যাগনেটিক রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ এবং ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। সঠিক উত্তর অবশ্যই আমরা নিয়ে নেবো অপশন বি। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। দেখো ফ্রিকোয়েন্সিজ ওয়ার্ডটা আছে, আমরা একটু আগে বলছিলাম যে ফ্রিকোয়েন্সি মাপার জন্য আমরা হার্টজ এককটা ব্যবহার করি, HERTZ। এই যে হার্টজ এককটা, এটা কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি মাপার জন্য ব্যবহার করি, বিকজ হার্টজ যে এককটা এটা হচ্ছে সায়েন্টিস্টের নাম থেকে আসছে, হেনরিচ হার্টজ, HEINRICHHERTZ। এই হচ্ছে সায়েন্টিস্টের নাম। ইনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উপর প্রচুর এক্সপেরিমেন্টস করেছিলেন। এনাকে এক্সপেরিমেন্টাল ফাদার অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও বলা হয়। ইনফ্যাক্ট তোমরা শুনেছো অ্যালবার্ট আইনস্টাইন যে কারণে ফিজিক্সে নোবেল পেয়েছেন, সেটা হচ্ছে ফোটো ইলেকট্রিক এফেক্ট। 1921 সালে আইনস্টাইনের নোবেল ঘোষণা করা হয় ফিজিক্সে, সেটা হচ্ছে ফোটো ইলেকট্রিক এফেক্টের জন্য। এই যে ফোটো ইলেকট্রিক এফেক্ট, এই যে এক্সপেরিমেন্টটা অ্যালবার্ট আইনস্টাইনেরও আগে যদি কেউ করে গিয়ে থাকেন, তিনি হচ্ছেন হেনরিচ হার্টজ। অথচ তিনি 1880-র দশকে এই এক্সপেরিমেন্টটা পারফর্ম করেছিলেন, তবে ততটা সাকসেস তিনি পাননি যেটা অ্যালবার্ট আইনস্টাইন পেয়েছিলেন, যে কারণে আইনস্টাইনকে নোবেলটা দেওয়া হয়, হার্টজকে নয়। বাট তোমরা মনে রেখো যে হেনরিক হার্টজ বা হেনরিচ হার্টজ, হোয়াট এভার তুমি যাই বলো, তিনি এই হার্টজ ইউনিটটার সাথে রিলেটেড কিভাবে? বিকজ ওনার নাম থেকে ইউনিটটা এসছে ফ্রিকোয়েন্সি মাপার একক, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফ্রিকোয়েন্সি মাপতে আমরা এই হার্টজ এককটাকে ব্যবহার করি আমরা। তো এক্ষেত্রে যেহেতু তোমার ফ্রিকোয়েন্সি অপশনটা দেওয়া আছে, রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সি, তাই জন্য সঠিক উত্তরটা আমরা অপশন বি নিয়ে নিলাম। চলে যাবো পরবর্তী কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন। অ্যান ইলেকট্রিক্যাল বাল্ব মার্কড অ্যাজ 50 ওয়াট 200 ভোল্ট ইজ কানেক্টেড অ্যাক্রস আ 100 ভোল্ট সাপ্লাই। একটা ইলেকট্রিক বাল্ব রয়েছে যার কনফিগারেশন দেওয়া আছে 50 ওয়াট এবং 200 ভোল্ট, তাকে 100 ভোল্টের অ্যাক্রসে লাগিয়ে দিয়েছি। তাহলে প্রেজেন্ট পাওয়ার অফ দ্য বাল্ব কত হবে? প্রেজেন্ট পাওয়ার অফ দ্য বাল্ব কত হবে বাচ্চারা বলো? তোমরা ট্রাই করো, তোমরা ঘরে ট্রাই করো এবং কমেন্ট সেকশনে আনসার পাঠাও। কি বলছে? অ্যান ইলেকট্রিক্যাল বাল্ব মার্কড অ্যাজ 50 ওয়াট 200 ভোল্ট। তাহলে বাল্বের কনফিগারেশন হচ্ছে 50 ওয়াট এবং 200 ভোল্ট। বাল্বের কনফিগারেশন হচ্ছে 50 ওয়াট 200 ভোল্ট। সেই বাল্বকে 100 ভোল্টের একটা সাপ্লাইতে লাগিয়ে দিয়েছি। তোমাকে বলতে হবে তাহলে সেই বাল্বের প্রেজেন্ট পাওয়ার কত। আচ্ছা, এক্ষেত্রে আমরা যে কনসেপ্টটা লাগাবো সেটা হচ্ছে বাল্বের রোধ বা রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট। এক্ষেত্রে আমরা কনসেপ্টটা লাগাচ্ছি বাল্ব এর রোধ বা রেজিস্ট্যান্স, সেটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এবারে বাচ্চারা রেজিস্ট্যান্সের ফর্মুলা কি দেখো, P ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা। দেখো আমি সরে গেলাম, P ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা। P ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, P ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর হচ্ছে পাওয়ারের ফর্মুলা। তাহলে এখান থেকে রেজিস্ট্যান্স বার করো, তাহলে ভি স্কোয়ার বাই পি হবে। রেজিস্ট্যান্সের ফর্মুলা হবে ভি স্কোয়ার বাই পি। তোমাকে কি বললাম? এক্ষেত্রে বাল্বের রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট থাকবে। এক্ষেত্রে বাল্বের রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে রেজিস্ট্যান্স যদি কনস্ট্যান্ট হয়, তাহলে দেখো তো এটা লিখতে পারি কিনা, V1 স্কোয়ার বাই P1 ইকুয়াল টু V2 স্কোয়ার বাই P2। V1 স্কোয়ার বাই P1 ইকুয়াল টু V2 স্কোয়ার বাই P2। তাই তো বাচ্চারা, V1 স্কোয়ার বাই P1 ইকুয়াল টু V2 স্কোয়ার বাই P2, রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট। তাহলে V1 এর ভ্যালু কত দেওয়া আছে? 200। V1 এর ভ্যালু দেওয়া আছে 200।
V1 এর ভ্যালু দেওয়া আছে 200, তাহলে 200 ইন্টু 200 ডিভাইডেড বাই পাওয়ার 1, ফার্স্ট পাওয়ার দেওয়া আছে 50, 50। স্যার কি করে বুঝলেন আপনি রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট থাকবে? কি করে বুঝলেন আপনি পাওয়ারটা 50? দেখো 50-এর পাশে W লেখা আছে, W তো ওয়াট, Wটা কিসের একক বাচ্চারা? ওয়াট। ওয়াট কার একক? পাওয়ারের, ঠিক আছে? আর রেজিস্ট্যান্সটা যে কনস্ট্যান্ট থাকবে, দেখো 200 ভোল্টের একটা বাল্বকে যখন তুমি 100 ভোল্টে লাগাচ্ছ, বাল্বের যে প্রপার্টি কনস্ট্যান্ট থাকবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, কারেন্ট নয়। কারেন্ট কিন্তু কনস্ট্যান্ট থাকবে না, কারণ ডিফারেন্ট ভোল্টেজ সোর্সে সেম কারেন্ট কিন্তু ড্র হবে না। বাল্বের নিজস্ব যে রেজিস্ট্যান্সটা ওইটা কনস্ট্যান্ট থাকবে। এবার তুমি যে কোনো ভোল্টেজে তাকে লাগাও, কিন্তু তুমি যদি কারেন্টকে কনস্ট্যান্ট রাখার চেষ্টা করো, P = VY দিয়ে, P = VI এইটা দিয়ে যদি করার চেষ্টা করো, P = VI, ফার্স্ট ইকুয়েশন P = VI লিখলে, সেখান থেকে তুমি আইটা বার করলে, দিয়ে আবার পরের ইকুয়েশনে বসিয়ে দিলে, আবার P = VI লিখে পরের ইকুয়েশনে আই বসিয়ে V বসিয়ে P বার করলে, তাহলে কিন্তু আনসার মিলবে না। কারণ ডিফারেন্ট যখন ভোল্টেজ সোর্স হয়ে যাচ্ছে, কারেন্টকে সেম রাখলে হবে না। মানে যারা যারা এটা ভাবছো যে ডিফারেন্ট ভোল্টেজ সোর্সেও কারেন্টটা সেম রাখবো, আইটাকে কনস্ট্যান্ট রাখবো, তাহলে কিন্তু মেলাতে পারবে না। ডিফারেন্ট ভোল্টেজ সোর্স যেহেতু কারেন্ট আলাদা হয়ে যাবে, কিন্তু রেজিস্ট্যান্সটা তখনও বাল্বের কনস্ট্যান্ট থাকবে। তাহলে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স রেখেই আমরা অঙ্কটা করছি। V2 এর ভ্যালু কত দেওয়া আছে? 100, তাহলে 100 ইন্টু 100 ডিভাইডেড বাই P2। এবার তোমরা মনে মনে P2টা সলভ করে ফেলো, দিয়ে কমেন্টে জানাও কত বেরোচ্ছে P2টাকে সলভ করলে। দেখো 100-র সাথে 200 কাটছি, 2 হলো, 100-র সাথে 200 কাটছি, 2 হলো, 2-এর সাথে 50 কাটলে 25 হয়, ঠিক আছে? 2-এর সাথে 25 কাটলে 12.5 হয়, তাহলে 12.5 হচ্ছে আনসার। দেখে নাও অপশান সি। অপশান সি হবে আমাদের সঠিক উত্তর। সঠিক উত্তর হবে অপশান সি। তাহলে সঠিক উত্তর অপশান সি নিয়ে নিচ্ছি, 12.5। এটাই হচ্ছে সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 2। দেখে নাও ভালো করে, দেখে নাও ক্যালকুলেশনটা ভালো করে দেখে নাও। এরকম কোয়েশ্চেন কিন্তু ডেফিনেটলি তোমরা WBCS এ পাবে। যারা প্রিপারেশন নিচ্ছ একটু ভালো করে প্রিপারেশন নেবে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স ভালো করে প্র্যাকটিস করবে। যারা নতুন ছাত্রছাত্রী আছো, কোয়েশ্চেনের ব্যাপারে কোনো আইডিয়া নেই, তারা রাইস স্মার্ট বাংলা চ্যানেলটাকে ফলো করো এবং পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্র্যাকটিস করো। আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে সেশন চলছে, প্রচুর MCQ আমরা প্র্যাকটিস করাচ্ছি। আমারই কোটি কোটি ক্লাস রয়েছে। ক্লাসের নিচে ডিসক্রিপশন বক্সে যাও, প্রচুর লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ঢুকে ক্লাসগুলো দেখো আমার। চলে যাও নেক্সট কোয়েশ্চেন, আজকে থার্ড কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। আচ্ছা, ফর আ মেটালিক ওয়ার দ্য রেশিও V/I ইজ, একটা মেটালিক ওয়ার দেওয়া আছে, একটা মেটালের ওয়ার দেওয়া আছে, মেটালিক ওয়ার, একটা মেটালিক ওয়ার দেওয়া আছে। সেই যে মেটালিক ওয়ারটা, দাঁড়াও একটু কালার চেঞ্জ করার চেষ্টা করি। এই যে মেটালিক ওয়্যারটা, এই যে মেটালিক ওয়্যারটা আছে, সেই মেটালিক ওয়্যারের V/I এই রেশিওটা কি হবে? V/I রেশিওটা কি হবে এইটা জানতে চাইছে। বলছে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, ইনক্রিজেস অ্যাজ দ্য টেম্পারেচার রাইজেস, ডিক্রিজেস অ্যাজ দ্য টেম্পারেচার রাইজেস, ইনক্রিজেস অর ডিক্রিজেস অ্যাজ দ্য টেম্পারেচার রাইজেস ডিপেন্ডিং আপন মেটাল। আচ্ছা ভালো কথা। তাহলে মেটালিক ওয়্যার মানে একটা মেটালের প্রপার্টি হচ্ছে মেটালের V/I। V/I প্রথম কথা, V/I মানে কি? ওহমের সূত্র কি বলছে? V = I × R। ওহমের সূত্র বলছে V = IR, ঠিক আছে? ওহমের সূত্র হচ্ছে V = IR। তাহলে ওহমের সূত্র যদি V = IR হয়, তাহলে সেখান থেকে V/I করলে কি হয় বাচ্চারা? R হয়, ইয়েস অর নো? V/I করলে R হয়, ইয়েস অর নো বাচ্চারা? V/I করলে R হয় রেজিস্ট্যান্স। তাহলে V/I যদি রেজিস্ট্যান্স হয়, তাহলে আমরা মেটালের রেজিস্ট্যান্সের সাথে টেম্পারেচারের গ্রাফ ড্র করি। মেটালের ক্ষেত্রে যদি রেজিস্ট্যান্স আর টেম্পারেচারের গ্রাফ ড্র করা হয়, তাহলে গ্রাফের নেচার তো এই হয়। মেটালের ক্ষেত্রে যদি টেম্পারেচার আর রেজিস্ট্যান্সের গ্রাফ ড্র করা হয়, তাহলে গ্রাফের নেচার দেখো এঁকেছি। টেম্পারেচার যত বাড়ে মেটালের ক্ষেত্রে রেজিস্ট্যান্স তত বাড়ে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার হবে না, ফার্স্ট একটা কাটা। ইনক্রিজেস অ্যাজ দ্য টেম্পারেচার রাইজেস, রাইট? ডিক্রিজেস অ্যাজ দ্য টেম্পারেচার রাইজেস, কাটা। ডিপেন্ডিং অন মেটাল, কাটা। তাহলে সঠিক উত্তর অপশন বি হবে, একমাত্র অপশন বিটা সঠিক উত্তর, একমাত্র অপশন বিটা সঠিক উত্তর। তাহলে বিটাই তোমরা রাইট নেবে, কারণ মেটাল দেওয়া ছিল মেটালিক ওয়্যার, টেম্পারেচার যত বাড়বে রেজিস্ট্যান্স বাড়বে। মেটালের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে। সিলিকন, জার্মেনিয়াম টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমবে। কপার, অ্যালুমিনিয়াম টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে। তাহলে সঠিক উত্তর অপশন বি। চলে যাও নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 আজকের পরবর্তী কোয়েশ্চেন। লার্জেস্ট অ্যামাউন্ট অফ এনার্জি আর্থ রিসিভস ইন দ্য ফর্ম অফ
বলে 4টে অপশন দিয়েছে। সান থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসছে তার মধ্যে লার্জেস্ট পার্সেন্টেজ যেটা পৃথিবী রিসিভ করছে সেটা কি? সান থেকে অনেক রকমের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রিলিজ হয়, তোমরা জানো সান হচ্ছে বিগেস্ট বল অফ এনার্জি, তাই তো? আমাদের সোলার সিস্টেমে বিগেস্ট বল অফ এনার্জি হচ্ছে সান। তাহলে সান থেকে গামা রে, এক্স রে, ইউভি রে, ভিজিবল লাইট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ সব রকমের তরঙ্গ রিলিজ হচ্ছে। সবাই কিন্তু পৃথিবীর সারফেসকে রিচ করতে পারে না, পৃথিবীর সারফেসকে টাচ করতে পারে না। গামা রে বা এক্স রে এদের এনার্জি এত বেশি, এরা হায়ার অ্যাটমসফিয়ারে পার্টিকেলসগুলোর সাথে কলিশন করে পেয়ার প্রোডাকশন করে নিজেদের এনার্জি হারিয়ে ফেলে। ফলত তারা আর উচ্চ শক্তি থাকা সত্ত্বেও পৃথিবীর সারফেসকে রিচ করতে পারে না। কিছু ইউভি রেডিয়েশন, আলট্রাভায়োলেট রেডিয়েশন, কিছু ইউভি রেডিয়েশন, তারপরে ভিজিবল লাইট, তারপরে আমাদের ইনফ্রারেড, মেজরিটি এরাই কিন্তু পৃথিবীতে ঢোকে। এবার মোটামুটি আমি বললাম ইনফ্রারেডের নাম নিলাম, আমরা ভিজিবল লাইটের নাম নিলাম, আমরা কিছু ইউভি রেডিয়েশনের নাম নিলাম, এদিকে তারপর কিছু মাইক্রো বা রেডিও ওয়েভ রয়েছে, মোটামুটি এরা পৃথিবীতে ঢোকে। এবার মেজরিটি কে ঢোকে? মনে রাখবে সব থেকে বেশি পার্সেন্টেজ যেটা পৃথিবীর সারফেসকে স্ট্রাইক করে, সান থেকে আসা রেডিয়েশনগুলোর মধ্যে হাইয়েস্ট পার্সেন্টেজ যেটা পৃথিবীর সারফেসকে স্ট্রাইক করে সেটা মনে রাখবো ইনফ্রারেড বা হিট রেডিয়েশন। ইনফ্রারেড অ্যান্ড হিট রেডিয়েশন বিকজ শর্ট ওয়েভলেন্থের যে ইনফ্রারেডটা পৃথিবী রিসিভ করে, পৃথিবীর অ্যাটমসগুলো, সেই অ্যাটমসগুলো শর্ট ওয়েভলেন্থের ইনফ্রারেডটাকে রিসিভ করার পর এক্সাইটেড হয়, অ্যাটমসগুলোর ভাইব্রেশন স্টার্ট হয়। তারপর তারা যখন স্টেবল হওয়ার চেষ্টা করে অতিরিক্ত এনার্জি লং ওয়েভলেন্থের আইআর ফর্মে রিলিজ করে, সেই লং আইআরটা গ্রিন হাউস গ্যাস দ্বারা ট্র্যাপ হয়, ফলত তোমার গ্রিন হাউস এফেক্ট ক্রিয়েট হয়। তাহলে গ্রিন হাউস এফেক্টের জন্য রেসপন্সিবল হচ্ছে ইনফ্রারেড, এবং সূর্য থেকে পৃথিবীতে যে রেডিয়েশন আসছে তার মধ্যে মেজরিটি হচ্ছে আইআর। প্রায় 49%, মনে রাখো বাচ্চারা, প্রায় 49% আইআর হচ্ছে পৃথিবীতে রিসিভ হয়। তাহলে হাইয়েস্ট পার্সেন্টেজ আইআর হবে, ঠিক আছে? আর সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে 42%, সেটা হচ্ছে ভিজিবল লাইট। তাহলে হাইয়েস্ট পার্সেন্টেজ মনে রেখো আইআর, আর সেকেন্ড হাইয়েস্ট মনে রাখবে 42% ভিজিবল লাইট। মনে থাকবে 42% হচ্ছে ভিজিবল লাইট, ভিএল, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে ভিজিবল লাইট, আর হাইয়েস্ট হচ্ছে আইআর। তাহলে সঠিক উত্তর অবশ্যই হাইয়েস্ট পার্সেন্টেজ আইআর নেবো, যেটা পৃথিবী রিসিভ করছে, যেটা পৃথিবী রিসিভ করছে। এই ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ? সান থেকে কোনটা হাইয়েস্ট বেরোচ্ছে সেটা না, বলছে কোনটা পৃথিবী হাইয়েস্ট রিসিভ করছে, ঠিক আছে? তাহলে 4-এর অপশনটা অপশন এ। Question number 5. Quality of a musical note depends on. Quality of a musical note, একটা মিউজিক্যাল নোটের কোয়ালিটি কার উপর ডিপেন্ড করে? একটা মিউজিক্যাল নোটের কোয়ালিটি কার উপর ডিপেন্ড করে গো? মিউজিক্যাল নোটের কোয়ালিটি কার উপর ডিপেন্ড করে? মিউজিক্যাল নোটে কি কি জিনিস থাকে? মিউজিক্যাল নোটে পিচ থাকে, তাই তো? মিউজিক্যাল নোটের লাউডনেস থাকে, মিউজিক্যাল নোটের কোয়ালিটি থাকে। তাহলে কোনটা কার উপর ডিপেন্ড করে? কোনটা কার উপর ডিপেন্ড করে বাচ্চারা? পিচটা মনে রেখো ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। লাউডনেসটা দেখবে ইন্টেন্সিটি বা অ্যাম্পলিটিউড এরকম একটা অপশন দেওয়া আছে, তার উপর ডিপেন্ড করে। কোয়ালিটি ডিপেন্ড করবে অবশ্যই হচ্ছে হারমোনিক্সের ওপর, আছে না? অপশন বি, হারমোনিক্স। কোয়ালিটি ডিপেন্ডস অন হারমোনিক্স, অপশন বি, বিসিএস এ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। কোয়ালিটি হারমোনিক্সের উপর ডিপেন্ড করে। আমি একটু বুঝিয়ে দিই হারমোনিক্স ব্যাপারটা কি। ধরো একটা গানে মাল্টিপল ফ্রিকোয়েন্সি রয়েছে, একটা গানে মাল্টিপল ফ্রিকোয়েন্সি রয়েছে, যেমন এই নোট মানে হচ্ছে কম্বিনেশন অফ ফ্রিকোয়েন্সিজ, গ্রুপ অফ ফ্রিকোয়েন্সিজ, তাকে নোট বলে। সিঙ্গেল ফ্রিকোয়েন্সিকে টোন বলে। সিঙ্গেল ফ্রিকোয়েন্সি হলে তাকে বলে টোন, আর মাল্টিপল ফ্রিকোয়েন্সিজ, গ্রুপ অফ ফ্রিকোয়েন্সিজ, সেটাকে কি বলে? নোট। মাল্টিপল হলে নোট। তাহলে সিঙ্গেল হলে টোন, সিঙ্গেল ফ্রিকোয়েন্সি বললে টোন, মাল্টিপল ফ্রিকোয়েন্সি বললে নোট। মাল্টিপল ফ্রিক, FREQ, শর্টে লিখে দিলাম, দেখে নাও। সিঙ্গেল ফ্রিকোয়েন্সিকে টোন বলে, মাল্টিপল ফ্রিকোয়েন্সিকে নোট বলে। এবার গানের মধ্যে মাল্টিপল ফ্রিকোয়েন্সি থাকবে, ধরো 20 হার্জ, ধরো 40 হার্জ, ধরো 60 হার্জ, ধরো 212 হার্জ। এই 4টে ফ্রিকোয়েন্সিতে গান প্লে হয়েছে, এই 4টে ফ্রিকোয়েন্সিতে গান প্লে হয়েছে, ঠিক আছে? এই 4টে ফ্রিকোয়েন্সির মধ্যে সব থেকে মিনিমাম ফ্রিকোয়েন্সি যেটা, সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল টোন। মিনিমাম ফ্রিকোয়েন্সিকে ফান্ডামেন্টাল টোন বলে, ঠিক আছে? বাকি যে ফ্রিকোয়েন্সিস গুলো আছে 20 বাদ দিয়ে বাকি যারা আছে, 20 বাদ দিয়ে বাকি যারা আছে তারা সবাই 20 থেকে বড়। 20 বাদ দিয়ে বাকি যারা আছে সবাই 20 থেকে বড়, তো তাহলে তাদেরকে বলা হচ্ছে ওভারটোনস।
ওভারটোনস। তাহলে 20 বাদ দিয়ে বাকিরা সবাই 20 থেকে বড়, 20 বাদ দিয়ে বাকিরা সবাই 20 থেকে বড়, তো এই এক্সাম্পলগুলোর মধ্যে তাহলে এরা হচ্ছে ওভারটোনস। তাহলে হারমোনিক্সটা কোনটা স্যার? আপনি হারমোনিক্সটা বলুন, বাকিগুলো কেন বলছেন? বাকিগুলোও বলছি এক্সট্রা ইনফরমেশনের জন্য। ফান্ডামেন্টাল টোন হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সি, ফান্ডামেন্টাল বাদ দিয়ে বাকি যেগুলো সেগুলো হচ্ছে ওভারটোনস। এবারে মনে রাখো বাচ্চারা, ফান্ডামেন্টালের যারা গুণিতক তারা হচ্ছে হারমোনিক্স। হারমোনিক্সগুলো হচ্ছে ফান্ডামেন্টালের গুণিতক। গুণিতক বুঝো তো? গুণিতক, গুণিতক কার গুণিতক? ফান্ডামেন্টাল টোনের। তাহলে এটাকে তুমি বলবে হচ্ছে তোমার হারমোনিক্সগুলো হচ্ছে সিম্পল মাল্টিপল ইন্টিজার অফ ফান্ডামেন্টাল টোন। তাহলে হারমোনিক্স হচ্ছে ইন্টিজার মাল্টিপলস অফ ফান্ডামেন্টাল টোন। তাহলে ফান্ডামেন্টাল টোনের যারা ইন্টিজার মাল্টিপল তাদেরকেই গুণিতক, তাদেরকেই আমরা হারমোনিক্স বলছি। তাহলে এখানে হারমোনিক্স কারা কারা দেখি, একটু কালার চেঞ্জ করে দেখাই। এখানে হারমোনিক্স কারা কারা দেখো, 20 নিজে হারমোনিক্স হবে, আচ্ছা 40 হারমোনিক্স হবে, 60 হারমোনিক্স হবে, 212 তো হবে না, কারণ 20 নাম তাই এরা 3 জন পড়বে, 212 তো পড়বে না। তাহলে মনে রাখবো বাচ্চারা, ফান্ডামেন্টাল টোন হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সি। গ্রুপ অফ ফ্রিকোয়েন্সির মধ্যে ফান্ডামেন্টাল টোন কোনটা? মিনিমাম ফ্রিকোয়েন্সিকে বলে। ফান্ডামেন্টাল বাদ দিয়ে বাকি যারা পড়ে আছে তারা সবাই ফান্ডামেন্টালের থেকে বড়, তারা হচ্ছে ওভারটোনস। আর ফান্ডামেন্টালের গুণিতক বা ইন্টিজার মাল্টিপল যারা, তারা হচ্ছে হারমোনিক্স। তাহলে এক্ষেত্রে হারমোনিক্সটা হচ্ছে তোমার 20, 40, 60। এবং তোমরা জানো অক্টেভ হচ্ছে 40, ফান্ডামেন্টালের ডাবলকে অক্টেভ বলে। তো যাই হোক, এখানে কারেক্ট আনসার হারমোনিক্স, এইটা আনসার, যেহেতু কোয়ালিটি দেওয়া আছে। এবং কোয়ালিটি হচ্ছে সাউন্ডের এমনই প্রপার্টি যেটা দিয়ে আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট থেকে প্লে হওয়া সাউন্ডকে ডিফারেন্সিয়েট করা যায়। কোয়ালিটি হচ্ছে এমনই প্রপার্টি যার জন্য তোমার ফ্রেন্ড যদি তোমাকে আননোন নাম্বার থেকে ফোন করে, তুমি তার ভয়েস রেকগনাইজ করতে পারো এই প্রপার্টি দিয়ে। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেনে যাবো, কোয়েশ্চেন নাম্বার 6। আ শিট অফ পেপার ক্যান বি পুলড আউট কুইকলি আন্ডার আ গ্লাস অফ ওয়াটার। কালার চেঞ্জ করতে হবে, নাহলে সাদার ওপর সাদা দেখতে পাবে না। আ শিট অফ পেপার ক্যান বি পুলড আউট কুইকলি আন্ডার আ গ্লাস অফ ওয়াটার। একটা গ্লাস অফ ওয়াটার রয়েছে, তার নিচে একটা শিট অফ পেপার রাখা আছে। গ্লাস অফ ওয়াটারে শিট অফ পেপার, গ্লাস অফ ওয়াটার, জল রয়েছে, গ্লাস রয়েছে, জল রয়েছে, তার নিচে পেপার রয়েছে, তার নিচে এইটা হচ্ছে পেপার, এইটা হচ্ছে বাচ্চারা পেপার, এটা হচ্ছে জল, গ্লাস আর জল। স্যার গ্লাস এঁকেছেন বুঝতেই তো পারছি, লেখার কি দরকার ছিল, লিখলাম একটু ইচ্ছে হলো তোমাদের জন্য। তাহলে গ্লাস লিখলাম, ওয়াটার লিখলাম, পেপার লিখলাম। আচ্ছা এবার বলছে যে আমি এই পেপারটাকে জোরে টেনে নেবো, জল পড়বে না, গ্লাস সরবে না, কি করে সম্ভব? কোন প্রপার্টি দিয়ে সম্ভব? বলছে ল্যাক অফ ফ্রিকশন, বলছে নিউটনস থার্ড ল, বলছে ইনার্শিয়া, বলছে অ্যাক্সেলারেশন। 4টে অপশন দেওয়া আছে, কোনটা আনসার হবে? খুব ভালো কোয়েশ্চেন। দেখবে একটা কাঁচের গ্লাসকে রাখা আছে, কাঁচের গ্লাসের নিচে একটা চাদর রাখা আছে, ঠিক আছে? দিয়ে তুমি ওই চাদরটাকে খুব দ্রুত টানতে হবে, কিন্তু কেয়ারফুলি, মানে আস্তে আস্তে টুক 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 করে যদি টানো তাহলে গ্লাসও সরতে থাকবে। তোমাকে বলছে ওই চাদরটাকে জোরে টানতে হবে, মানে ফিল করো, ফিল করো, আমার কাছে নেই সেট আপটা, থাকলে করে দেখাতাম। ফিল করো, একটা গ্লাসে জল রাখা আছে, নিচে চাদর আছে, আমি কি করব? চাদরটাকে ভালো করে ধরলাম আগে, ফিল করো, ঠিক আছে? এবারে আমি নিজে ফিল করছি যে আমার সামনে সব কিছু আছে, ঠিক আছে? দিয়ে জোরে টানলাম, এমন জোরে টানলাম, ফ্র্যাকশন অফ সেকেন্ডে, মুহূর্তের মধ্যে, টুইঙ্কলিং অফ আই টানতে হবে। এত জোরে টানবো যাতে করে দেখবো যে গ্লাসটা ইনট্যাক্ট রয়ে গেল, চাদরটা সরে বেরিয়ে চলে এলো। এটা অবশ্যই উত্তরটা হবে ইনার্শিয়া বা ইনার্শিয়া অফ রেস্ট। তাহলে গ্লাসটা ইনার্শিয়া অফ রেস্টের জন্য নিজের জায়গা থেকে গেল, নিচের বডিটা বেরিয়ে গেল, গ্লাসটা নিজের জায়গা থেকে গেল, তাহলে এটা ইনার্শিয়া আনসার হবে অপশন সি। তাহলে নিউটনের ফার্স্ট ল, অপশন সি, ল অফ ইনার্শিয়া হচ্ছে উত্তর, ঠিক আছে? কারেক্ট আনসার অপশন সি। ইনার্শিয়া উত্তর হবে। ইনার্শিয়ার জন্য গ্লাস নিজের জায়গা থেকে থাকতে চাইলো, আর চাদরটাকে টেনে নেওয়া সত্ত্বেও গ্লাস ইনার্শিয়ার জন্য বা ইনার্শিয়া অফ রেস্টের জন্য নিজের জায়গা থেকে গেল। সঠিক উত্তর অপশন সি, 6টা সি, ক্যালকাটা। কোশ্চেন নাম্বার 7, 7 নম্বর কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিজ হ্যাজ নট বিন এক্সপ্রেসড ইন প্রপার ইউনিটস। নিচের 4টে অপশনের মধ্যে কোনটা ভুল আছে? হ্যাজ নট বিন এক্সপ্রেসড ইন প্রপার ইউনিটস। 4টে অপশনের মধ্যে কোনটা ভুল আছে বলো? এই 4টে অপশনের মধ্যে একটা ভুল আছে, বাকি 3টে ঠিক আছে, ভুলটা খুঁজে বার করো, মানে ফাইন্ড আউট দ্য রং, ফাইন্ড আউট দ্য রং অপশন, ফাইন্ড আউট দ্য রং অপশন, মানে 4টের মধ্যে যেটা রং 1,
সেইটাকে খোঁজো, ফাইন্ড দ্য রং ওয়ান, ফাইন্ড দ্য রং ওয়ান, যেটা ভুল সেটা বার করো, সেটাই আনসার। তাহলে অপশান ফার্স্টে দিচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়াল টু নিউটন পার মিটার স্কোয়ার, এটা হবে না কারণ এটা সঠিক দেওয়া আছে। স্ট্রেসের ডাইমেনশন প্রেশারের সাথে সেম, তোমরা জানো স্ট্রেসের ডাইমেনশন তো প্রেশারের সাথে সেম হবে। স্ট্রেস মানে হচ্ছে ইন্টারনাল রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া, তাহলে স্ট্রেসের ডাইমেনশন হচ্ছে প্রেশারের সাথে সেম হবে। স্ট্রেনের কোনো ডাইমেনশন হয় না, স্ট্রেনের তো ডাইমেনশন হয় না, তাহলে স্ট্রেস বাই স্ট্রেন হচ্ছে প্রেশারের সাথেই সেম হবে, নিউটন পার মিটার স্কোয়ার। এই অপশন কাটা, এই অপশনটা সঠিক আছে বলে কেটে দিলাম। বি অপশন সারফেস টেনশন ফোর্স বাই লেন্থ, সারফেস টেনশন ফোর্স বাই লেন্থ, দেখো নিউটন পার মিটার আছে, এটাও সঠিক আছে, কেটে দিলাম। আচ্ছা, ডি অপশন প্রেশার মানে নিউটন পার মিটার স্কোয়ার, সঠিক আছে, কেটে দিলাম। তাহলে সি অপশনটা আনসার নেবো, তার কারণ সি অপশনে মোমেন্টামের ইউনিট দেওয়া আছে। দেখো মোমেন্টামটা হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি, মোমেন্টাম মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি, তাহলে মাস ইন্টু ভেলোসিটি লিখে রেখেছে এনার্জি। মোমেন্টামের ইউনিট লিখে তাহলে কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মোমেন্টামের একক, তাহলে মোমেন্টামের এককটা লিখে রেখেছে। এদিকে এখানে লিখে রেখেছে এনার্জি, কোয়ান্টিটি লিখেছে এনার্জি, তাহলে কোয়ান্টিটি তো মোমেন্টাম হওয়া উচিত, কোয়ান্টিটি তো হওয়া উচিত মোমেন্টাম, তাহলে এনার্জি লিখেছে মানে এটাই ভুল লিখেছে, তাহলে এটাই উত্তর হবে অপশন সি। ভুলটা উত্তর, কারণ নট লেখা ছিল কোয়েশ্চেনে, সঠিক নয় যেটা সেটা বার করো। তাহলে আশা করি বুঝে গেছো, সঠিক উত্তর অপশন সি, এখানে আনসার তাহলে সি হবে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার কত হচ্ছে দেখো তো, 8 নম্বর হবে না? কোয়েশ্চেন নাম্বার 8, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8, নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8। আচ্ছা, দ্য ওয়ার্ক ডান ইন রাইজিং আ ওয়েট অফ 20 কিলোগ্রাম, একটা ওয়েটকে রাইজ করতে হবে 20 কিলোগ্রাম হাইটে, একটা 20 কিলোগ্রাম মাসের একটা ওয়েটকে রাইজ করতে হবে, 20 কিলোগ্রাম মাসের একটা ওয়েটকে রাইজ করতে হবে 1 মিটার উচ্চতা অবধি তুলতে হবে, তাহলে কতটা কাজ করছো, এইটা হচ্ছে কোয়েশ্চেন। সিম্পল কোয়েশ্চেন, কিচ্ছু নেই, শুধু কোয়েশ্চেনটা পড়েই আনসার হয়ে যাবে। ওয়ার্ক ডান ইন রাইজিং আ ওয়েট অফ 20 কিলোগ্রাম, 20 কিলোগ্রামের একটা মাস আছে, উপরে তুলবো কত মিটার উচ্চতায়, 1 মিটার উচ্চতায়, তাহলে তোমায় বলতে হবে ভাই ওয়ার্ক ডান কত। কি করে করবো, ওয়ার্কের ফর্মুলা লিখে ফেলো। যখনই ভার্টিক্যাল হাইট যেতে হবে, আমি তো বলেছি mgh হচ্ছে ফর্মুলা, কতবার বলেছি বলো, কোটি বার বলেছি, বলিনি যে নিচ থেকে উপরে উচ্চতায় তুলবো, হাইট ভার্টিক্যাল হাইট রিলেটেড যখনই কোনো কোয়েশ্চেন, ওয়ার্ক ডান মানে mgh। তাহলে m এর ভ্যালু 20, g এর ভ্যালু 9.8, অঙ্কের সুবিধাতে 10 ধরো, আর হাইট দেওয়া আছে 1 মিটার। দেখে নাও কিলোগ্রাম বা মিটার এগুলো সব এসআই সিস্টেমেই আছে, ভালো করে দেখে নেবে কেয়ারফুলি, ইউনিট সিস্টেম যেন আলাদা না হয়। তাহলে 200 আনসার আছে, অপশন সি, অপশন সি হচ্ছে উত্তর, অপশন সি 200। বাকি দেখে নাও, বাকিগুলো তো হবে না, অপশন সি 20 ইন্টু 10 হচ্ছে 200 হয়, ইন্টু 1 200। তাহলে বাচ্চারা রাইজ করতে দিয়েছে, নিচ থেকে উপরে তুলছে, তাই জন্য আমরা ওয়ার্ক ডান বার করলাম। যদি হোল্ড করতে বলতো, কোশ্চেনটা যদি হোল্ড করতে বলতো তাহলে আনসার 0 হতো, কারণ একটা মাসকে শুধু ধরে আছি মানে তাকে তো মোশনে নেইনি, একটা মাসকে আমি ধরে আছি এইভাবে, ঠিক আছে, তাহলে এখন তো মাসটা মোশনে নেই, মানে মাসটাকে ধরে আছি মানে মাসটা ডিসপ্লেসমেন্ট নেই, তো এখন শুধু হোল্ড করে রেখেছি। শুধু হোল্ড করতে কোনো কাজ করা হয় না, রাইজ করতে কাজটা করা হয়, কারণ রাইজ করলে তবে একটা ডিসপ্লেসমেন্ট থাকবে, হোল্ড করলে ডিসপ্লেসমেন্ট থাকছে না, তাহলে শুধু হোল্ডিং এ কোনো কাজ করা হয় না, বাট রাইজিং এ কাজ করা হয়, অপশন সি। কোশ্চেন নাম্বার 9, নেক্সট কোশ্চেন নাম্বার 9, নেক্সট কোশ্চেন পরবর্তী কোশ্চেন নাম্বার 9, দেখো বাচ্চারা নাও কি বলছে, আ বডি ইজ ফ্লোটিং ইন আ লিকুইড অ্যাট রেস্ট, আ বডি ইজ ফ্লোটিং ইন আ লিকুইড অ্যাট রেস্ট, ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য সিচুয়েশন। বলো ইনকারেক্টটা বার করতে হবে, ভালো করে সার্কেল করে দিচ্ছি, ভালো করে তোমরা দেখবে কিন্তু, হ্যাঁ কোশ্চেনে নট ইনকারেক্ট এই ওয়ার্ডগুলো ভালো করে খুঁজে বার করবে। আ বডি ইজ ফ্লোটিং ইন আ লিকুইড অ্যাট রেস্ট, স্থির থাকা লিকুইডে ভাসছে একটি বডি। নাও একটা বডিকে ভাসিয়ে দিলাম, স্থির থাকা লিকুইডে, ফ্লোটিং বডি। কোনটা ভুল সেটা বার করো, চারটের মধ্যে কোনটা ভুল বার করো, আমি সরে গেলাম, আস্তে আস্তে করো, চারটের মধ্যে কোনটা ভুল হবে বার করো, আমি সরে গেলাম, আস্তে আস্তে করো, চারটের মধ্যে কোনটা ভুল হবে, হুইচ ওয়ান ইজ ভুল, হুইচ ওয়ান ইজ রং, চারটের মধ্যে কোনটা ভুল বার করো, চারটের মধ্যে কোনটা ভুল হবে বার করো বাচ্চারা, করে ফেলো, দেখো, ট্রাই করো।
ফার্স্টেরটা দেখো কি বলছে, বায়ান্সি ইজ ইকুয়াল টু ওয়েট অফ দ্য বডি। যখন বডি ফ্লোটিং কন্ডিশনে থাকে, মনে রাখবে ফ্লোটিং কন্ডিশনের শর্ত হচ্ছে এই যদি বডি হয় তার নিচের দিকে কাজ করে mg আর উপরের দিকে কাজ করে প্লবতা fb। ফ্লোটিং এর শর্তই হচ্ছে fb ইকুয়াল টু mg। তার মানে বুয়ন্ট ফোর্স আর ওজন যদি সমান হয় তাহলে বডি ফ্লোটিং কন্ডিশনে থাকে। বডির ওজন নিচের দিকে, বুয়ন্ট ফোর্স উপরের দিকে, এই দুটো ফোর্স একে অপরকে যদি ব্যালেন্স করে ফেলে, সমান হয়, তাহলে বডি রাইজও করে না সিঙ্কও করে না, স্টেবল থাকে। তাহলে ফ্লোটিং এর শর্ত হচ্ছে বুয়ান্সি ইজ ইকুয়াল টু ওয়েট অফ দ্য বডি। তাহলে এটা আনসার হবে না, কারণ এটা ঠিক আছে, এই অপশনটা ঠিক আছে। ভালো করে দেখো, এই অপশনটা বুয়ান্সি ইজ ইকুয়াল টু ওয়েট অফ দ্য বডি, এই অপশনটা ঠিক আছে। তাহলে সঠিকটা নেওয়া যাবে না, কারণ কোশ্চেন ইনকারেক্ট বলছে। সেকেন্ড অপশন, ওয়েট অফ আ লিকুইড ডিসপ্লেসড ইজ কল্ড বুয়ান্সি, এটাও তো বুয়ান্সির ডেফিনেশন রে ভাই। বি অপশনে এটা তো বুয়ান্সির ডেফিনেশন, এটাই তো আর্কিমিডিসের প্রিন্সিপাল, এটাই তো বুয়ান্সির ডেফিনেশন যে বুয়ান্সি বা প্লবতা কাকে বলে, বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনকেই তো প্লবতা বলে, সেটাই তো লেখা আছে বি অপশনে। তাহলে বি তো ডেফিনেশন লেখা আছে সঠিক, তাহলে ভুল, এটা বাদ, সঠিকটাকে আনসার নেওয়া যাবে না। ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য বডি অন দ্য লিকুইড ইজ বুয়ান্সি ডাউনওয়ার্ড, এটাও হবে না, এটাও ঠিক আছে। কারণ লিকুইড যেমন বডির উপর বুয়ান্সি আপওয়ার্ড দেয়, লিকুইড যেমন বডির উপর বুয়ান্সি আপওয়ার্ড দেয়, তাহলে বডি লিকুইডের উপর বুয়ান্সি ডাউনওয়ার্ড দেয়, অ্যাকশন রিয়াকশন। তাহলে ভাই সিটাও নেওয়া যাবে না। এবার আসো ডি অপশন, ডি অপশনে আসো, ওয়েট উইল বি গ্রেটার দেন বুয়ান্সি, এইটা আনসার নাও, এইটা আনসার নাও, ওয়েট উইল বি গ্রেটার দেন বুয়ান্সি। আচ্ছা, ওয়েট কোন দিকে কাজ করে? ওয়েট বলতে এখানে আমরা ট্রু ওয়েট বলছি, এখানে কিছু লেখা নেই, মানে ট্রু ওয়েটটাই নিতে হবে, ট্রু ওয়েট। তাহলে ট্রু ওয়েট mg নিচের দিকে কাজ করে আর প্লবতা fb উপরের দিকে কাজ করে। ওরা বলছে ওয়েট উইল বি গ্রেটার দেন বুয়ান্সি। ভাবো যদি mg fb থেকে বড় হয় তাহলে তো বডি ডুববে, এই শর্তে বডি তো ডুববে না, সিঙ্ক করবে না, এই শর্তে বডি ডুববে বা সিঙ্ক করবে তো, তাহলে এই শর্তে বডি ডুবে যাবে বা সিঙ্ক করবে, ঠিক আছে, এই শর্তে বডি ডুববে বা সিঙ্ক করবে, তাই তো? তাহলে এটাই তো ভুল, তাহলে এটা তো সিঙ্ক করার শর্ত। কোশ্চেনে দেওয়া আছে ফ্লোটিং, কোশ্চেনে দেওয়া আছে ফ্লোটিং হবে, এদিকে ডি অপশনে লেখা আছে সিঙ্ক হচ্ছে, তাহলে ওরা বলেছিল ফ্লোটিং এর শর্ত কোনটা নয়, তাহলে ডি অপশনটাই সঠিক হচ্ছে, ঠিক আছে। ইনকারেক্ট, বুঝতে পারছো তো বাচ্চারা? এ বি সি তিনটে হচ্ছে ফ্লোটিং এ হয়, তাহলে ওই তিনটে আনসার করা যাবে না, যেটা ফ্লোটিং এ নয় সেটা আনসার করতে হবে ডি। ডিটা তো ফ্লোটিং এর শর্ত নয়, ডিটা তো সিঙ্কিং এর শর্ত, তাহলে ফ্লোটিং এর শর্ত নয় যেটা, সেটাই আনসার, তাহলে ডি। 9 নম্বর কোশ্চেন শেষ। কোশ্চেন নাম্বার 10। আচ্ছা একটু আমি সরে যাই, ভালো করে দেখে নাও, যা যা লেখালেখি করেছি ভালো করে দেখে নাও। আমি সরে গেলাম, নাহলে তোমরা বলবে স্যার দেখতে পাচ্ছি না, আমি সরে গেলাম। চলো এবারে আসছি 10 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 10, in which of the following pairs the two physical quantities have different dimensions? নিচের কোন পেয়ারে দুটো কোয়ান্টিটির ডাইমেনশন আলাদা? নিচের কোন পেয়ারে দুটো কোয়ান্টিটির ডাইমেনশন আলাদা? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইম্পালস অ্যান্ড মোমেন্টাম, মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ফোর্স, এনার্জি অ্যান্ড টর্ক। ডাইমেনশন ডিফারেন্ট না? হ্যাঁ, দেখে নাও বাচ্চারা, সেম নয় কিন্তু, তাড়াহুড়ো করবে না, ডিফারেন্ট বলেছে, মানে সম মাত্রা নয় এরকম খুঁজে বার করো। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে না, কারণ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে সেম ডাইমেনশন ক্যারি করে। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে সেম ডাইমেনশন ক্যারি করে mvr ইকুয়াল টু nh/2π, কেমিস্ট্রিতে পড়েছো বাচ্চারা, বোর মডেল। ইম্পালস অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম আমিও পড়িয়েছি, ইম্পালস হচ্ছে i, লিনিয়ার মোমেন্টাম হচ্ছে, ইম্পালস মানে হচ্ছে অ্যাকচুয়ালি চেঞ্জ ইন মোমেন্টাম, i ইকুয়াল টু mv মাইনাস mu। ইম্পালস মানে হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে ইম্পালসের সাথে মোমেন্টামের ডাইমেনশন সেম হয়, তাহলে কাটো। মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড মোমেন্ট অফ ফোর্স, মোমেন্ট অফ ফোর্সের ফর্মুলা হচ্ছে r ক্রস f, মানে ফোর্স আর লেন্থের গুণফল। আর মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া এইখানটা নিচে নিয়ে এসে লিখছি হচ্ছে mr স্কোয়ার। মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা mr স্কোয়ার, মোমেন্ট অফ ফোর্সের ফর্মুলা r ক্রস f, মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা mr স্কোয়ার, মোমেন্ট অফ ফোর্সের ফর্মুলা r ক্রস f। তাহলে সি অপশনটাও ডিফারেন্ট বলেছিল, তাহলে দুটো আলাদা, সি অপশনের দুটো আলাদা, মোমেন্ট অফ ফোর্স r ক্রস f আর মোমেন্ট অফ ইনার্শিয়া mr স্কোয়ার। এদের তো মাত্রা কোনোদিন সেম হবে না ভাই, mr স্কোয়ারের মাত্রা আর r ক্রস f এর মাত্রা কি সেম হয়? করে দেখাচ্ছি, দেখো। r এর জন্য l, f এর জন্য m l t টু দি পাওয়ার -2, তাহলে m l স্কোয়ার t টু দি পাওয়ার -2 ওয়ার্কের সাথে ম্যাচ করে যাচ্ছে। এদিকে এটা হচ্ছে খালি m l স্কোয়ার, বাস আর কিছু নেই।
তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আর মোমেন্ট অফ ফোর্সের ডাইমেনশন মিলছে না, তাহলে ওটাই আনসার হবে। এদিকে এনার্জি আর টর্কের তো ডাইমেনশন সবসময় সেম হয়, এনার্জির সাথে টর্কের ডাইমেনশন সেম হয়, তাহলে ডিটা এখানে আনসার হবে না। এ হবে না, বি হবে না, ডি হবে না, সিটা নিচ্ছি, কারণ ওরা ডিফারেন্ট খুঁজতে বলেছে, ডিফারেন্ট ডাইমেনশন কার কার সেটা খুঁজতে বলেছে। দেখে নাও আমি সরে গেলাম। 10টা কোয়েশ্চেন সলভ করে ফেললাম, এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন, এগুলো কিন্তু বাড়িতেও তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, দুটো কোয়েশ্চেন বাড়ির কাজ থাকবে। কোয়েশ্চেন নাম্বার 11, এটা হোমওয়ার্ক থাকবে, কমেন্ট সেকশনে জানাবে আমায় এটার আনসার কি হবে, আমি সবার কমেন্ট দেখব। দেখো, আ স্টোন ইজ থ্রোন ইনটু আ ডিপ লেক অ্যাজ ইট সিঙ্ক ডিপার অ্যান্ড ডিপার ইনটু ওয়াটার দ্য আপথ্রাস্ট অন ইট। আ স্টোন ইজ থ্রোন ইনটু আ ডিপ লেক, একটা গভীর লেকে জলে স্টোন ফেলে দিয়েছি, স্টোনটা ক্রমশ নিচের দিকে নামছে, তার উপর যে প্লবতা আপথ্রাস্ট সেটা বাড়ছে না কমছে, প্রথমে কমে তারপর বাড়ছে নাকি একই থাকছে, এটা কমেন্ট সেকশনে আনসার পাঠাবে, এটা হোমওয়ার্ক। কোশ্চেন নাম্বার 12, নিচের কোনটা ভেক্টর রাশি, আইডেন্টিফাই দ্য ভেক্টর ফ্রম দ্য ফলোইং। নিচের কোনটা ভেক্টর রাশি, হিট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, ওয়ার্ক দেওয়া আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি দেওয়া আছে, চারটে অপশন, কোনটা ভেক্টর রাশি তোমরা বলবে। এই দুটো কোয়েশ্চেন তোমরা হোমওয়ার্ক থাকলো, কমেন্ট সেকশনে জানাবে। ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আজকের জন্য এতটাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব, আমাদের চ্যানেলটাকে যত ভালোবাসবে তত ভালো ভালো কোয়েশ্চেন আমরা প্রোভাইড করতে পারবো, তোমাদের জন্য এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করানো। ভালো লাগলে কমেন্টে জানিও, এবং যে দুটো হোমওয়ার্ক দিলাম অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা আনসার দুটো পাঠিও। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকো, এনজয় করো, থ্যাংক ইউ।